ওকে, আজকে আমরা আলোচনা করব গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর বিষয়টা কি এবং কোয়ালিটি স্কোর কিভাবে কাজ করে, এবং সেই সাথে গুগল অ্যাডস এর যে র্যাঙ্কিং পজিশনটা আছে সেই র্যাঙ্কিং পজিশন কিভাবে কাজ করে সেটা নিয়েও আমরা আজকে কথা বলবো। তো আমি আপনাদের একটা গুগল অ্যাডস একটা ফাইল দিয়েছিলাম, আমি শুধু সেই ফাইলটাতে চলে যাই। এখানে একটা স্লাইড শো আছে যে যার মধ্যে দেখেন গুগল অ্যাডস কোয়ালিটি স্কোর যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলো আমরা এখানে রাখছি। তো আমরা এই কোয়ালিটি স্কোর বিষয়টা আমরা কেন শিখতে যাচ্ছি বা কেন এটা নিয়ে আলোচনা করতেছি, যদি আমরা ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দেই, দেখেন আমি যখন এখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম তখন 10 বেস্ট ওয়েব হোস্টিং ইনি সবার উপরে আছেন, এবং হোস্টিং এর সেকেন্ড পজিশনে আছেন, নেমসিপ থার্ড পজিশনে আছেন, এবং হচ্ছে কি ডঙ্গি আছে ফোর্থ পজিশন। এই যে র্যাঙ্কিংটা কিভাবে কাউন্ট হয়, গুগল অ্যাডস এর র্যাঙ্কিংটা কিভাবে কাউন্ট হয় সেই বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা। কারণ এই বিষয়টা আসলে আহ, না জানলে যে খুব ক্ষতি হবে বিষয়টা সেরকম না, বাট আমরা যেহেতু গুগল অ্যাড শিখতেছি, তো এই বিষয়টাও আসলে আমাদের জানা দরকার। বা আমাদের যদি ইন ফিউচারে কোনো ক্লায়েন্ট জিজ্ঞাসা করেই বসে যে আমি আমার লোকেশন থেকে আমি কিওয়ার্ড লিখে সার্চ দিলাম কিন্তু আমার অ্যাডটা দেখা যাচ্ছে 4 নাম্বার পজিশনে, 4 নাম্বার পজিশনে দেখা যাচ্ছে, কিন্তু আমি চাই ফার্স্ট পজিশনে থাকতে, বলতে অ্যাবসলিউট টপ পেজ। এই যে গুগল অ্যাডস এর যে প্রথম অ্যাডটা আমরা দেখতে পাই, এই অংশটুকুর নাম বলা, এই অংশটুকে বলা হয় অ্যাবসলিউট টপ পেজ। আর তারপরে যে আমরা অ্যাড গুলো দেখতে পাই এগুলোকে বলা হয় টপ পেজ। তো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি কেন 4 নাম্বার পজিশনে থাকবো, আমি থাকতে চাই সবার উপরে। তাহলে আপনি ক্লায়েন্টকে যদি আপনি বলতে চান বা বোঝাতে চান, তখন কিন্তু আপনাকে এই কোয়ালিটি স্কোরের বিষয়টা ক্লায়েন্টকে জানাতে হবে, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে তার অ্যাড কেন 4 নাম্বার পজিশনে আছে বা থার্ড পজিশনে আছে, কেন সে 1 নাম্বার পজিশনে নেই, এই বিষয়টা সমাধান জানা দরকার। তাহলে আমাদের আজকে ওভারঅল কথা যে এই যে র্যাঙ্কিং পজিশন, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এই র্যাঙ্কিং পজিশনটা গুগল কিভাবে কাউন্ট করে গুগল অ্যাডস, সেই বিষয়টা নিয়ে আমরা এই টু জেড আজকে জানবো। তো এই এই বিষয়টা র্যাঙ্কিং পজিশনটা কাউন্ট করে গুগল হচ্ছে কোয়ালিটি স্কোর এবং বাজেটের উপর ভিত্তি করে। গুগল এডস এর র্যাঙ্কিং পজিশন কাউন্ট হয় দুটো বিষয়ের উপর ভিত্তি করে, একটা হচ্ছে কোয়ালিটি স্কোর এবং আর একটা হলো বাজেট, যে আপনি কত ডলার গুগলকে দিচ্ছেন সেই বাজেট এবং কোয়ালিটি স্কোর, এই দুটো গুণ করে যার যোগফল বেশি হবে তার র্যাঙ্কিং পজিশন সবার উপরে থাকবে। দেন এভাবে কাউন্ট মানে আপনার যে র্যাঙ্কিং পজিশনটা সিলেক্টেড করে গুগল। আচ্ছা, তো কোয়ালিটি স্কোর 1 থেকে 10, কোয়ালিটি স্কোর হলো সর্বোচ্চ 10, সর্বনিম্ন হচ্ছে 1। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? সাউন্ড তো পাই না কেন? তাহলে হচ্ছে ইমরান সাদি ভাই, আপনার এখানে সম্ভবত কোনো সমস্যা, যার কারণে আপনি শুনতে পাচ্ছেন না। ওকে, তাহলে কোয়ালিটি স্কোর হলো সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ হলো 10। তাহলে কোয়ালিটি স্কোর এবং গুগল অ্যাডস এর বাজেট, এই দুটো মিলে যার সংখ্যা মানে গুণফল সংখ্যা যার যত বেশি, গুণ করে যার স্কোর যত বেশি, তার র্যাঙ্কিং পজিশনটা সবার উপরে থাকে। আচ্ছা, সেই বিষয়টা আমরা কোয়ালিটি স্কোরটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় এটা বিষয় একটু জানি। দেন গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর এই 6টা বিষয়ের উপর নির্ভর করে: হিস্টোরিক্যাল পারফরমেন্স, ক্লিক থ্রু রেট, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাড কপি রিলিভেন্স, কিওয়ার্ড রিলিভেন্স, এবং হচ্ছে ল্যান্ডিং পেজ রিলিভেন্স। এই ভার্টিক্যাল কিউএস টেক্স এটা এখন আর কাজ করে না। হ্যাঁ, তো আমরা আসলে এই বিষয়বস্তুগুলো একটু বোঝার চেষ্টা করি, এগুলো আসলে এগুলোর কাহিনীগুলো কি। ল্যান্ডিং পেজ রিলিভেন্স, ল্যান্ডিং পেজ রিলিভেন্স এই বিষয়টা হলো যে, এই যে ল্যান্ডিং পেজ রিলিভেন্স বিষয়টা হলো যে আমি এখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, আমি এখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সার্চ দিয়ে ধরেন যে আমি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম, এই ওয়েবসাইটের মধ্যে ওয়েব হোস্টিং বিষয়বস্তু আছে আছে কিনা। তাহলে ল্যান্ডিং পেজ রিলিভেন্স হলো যে আমি ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আমি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখেন এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হচ্ছে এটা, 10bestwebhosting.com, এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হচ্ছে এটা, তাই না?
এখন এই ল্যান্ডিং পেজটা ওয়েব হোস্টিং রিলেটেড কিনা, ল্যান্ডিং পেজটা ওয়েব হোস্টিং রিলেটেড কিনা, অবশ্যই রিলেটেড। দেখেন এখানে বেস্ট ওয়েবসাইট হোস্টিং প্রোভাইড অফ জুলাই 2024, এখানে ওয়েব হোস্টিং নিয়েই কিন্তু এই ওয়েবসাইটটা তারা প্রোভাইড করতেছে, মানে ওয়েব হোস্টিং প্রোভাইড করে। এবং এখানে ডোমেইনের মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে বা একটা ওয়েবসাইট তৈরি করতে দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হলো হোস্টিং আর একটা হচ্ছে ডোমেইন। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে আমরা তার একটা হোস্টিং এর একটা প্ল্যান দেখতে পাচ্ছি, এখানে সুন্দর করে হোস্টিং এর প্ল্যান দেওয়া আছে। নিচের দিকে যদি আসেন, সব ওয়েব হোস্টিং সার্ভিস নিয়ে সুন্দর করে এখানে কথাবার্তা লেখা আছে। এবং এখানে ল্যান্ডিং পেজ, ফুল ল্যান্ডিং পেজটা ওয়েব হোস্টিং সার্ভিস নিয়েই কিন্তু গঠিত। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ওয়েব হোস্টিং ব্যতীত অন্য কিছু কিন্তু দেখতে পাচ্ছি না, পুরো ল্যান্ডিং পেজটাই সাজানো আছে ওয়েব হোস্টিং কে কেন্দ্র করে। আচ্ছা, তাহলে তাহলে এই এই 10 বেসড ওয়েব হোস্টিং, এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক আছে, তাহলে ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক আছে। এখন আমরা এখানে ওয়েব হোস্টিং সার্চ দিলাম, কিন্তু আমরা পাচ্ছি ওয়েবসাইটের মধ্যে একদম ডিফারেন্ট কিছু। ওয়েব হোস্টিং না আপনি না পেয়ে আপনি পাচ্ছেন প্রোডাক্ট, যেমন ধরেন যে টি শার্ট, ক্লোথিং টাইপের আইটেম গুলো, বা পেট ফুড, ডগ ফুড, এই ধরনের কোনো প্রোডাক্ট ওয়েব হোস্টিং না, তাহলে এটা রিলিভেন্সিটা ঠিক থাকবে না, তাহলে ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক থাকবে না। কিন্তু এই ওয়েবসাইটের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক আছে। আমরা ওয়েব হোস্টিং চাচ্ছি, ওয়েবসাইটে প্রবেশ করে আমরা ফুল ল্যান্ডিং পেজে ওয়েব হোস্টিং রিলেটেড বিষয়বস্তুগুলোই আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো কিওয়ার্ড রিলেভেন্সি। কিওয়ার্ড রিলেভেন্সিটা হলো যে আমি এখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ করেছি, করে আমি এই অ্যাডের মধ্যে ক্লিক করে তার ওয়েবসাইটের মধ্যে আসলাম। এসে দেখেন ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা আমি এখানে দেখতে পাচ্ছি কিনা। এই যে দেখেন ওয়েব হোস্টিং না ওয়েবসাইট হোস্টিং, তার মানে কি হোস্টিং শব্দটা আছে, তাই না? আচ্ছা, আর ওয়েব আর ওয়েবসাইট বিষয়টা একই। আচ্ছা, তো এখানে আমরা ওয়েব হোস্টিং বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আছে লেখাটা। এবং নিচের দিকে যদি আমরা স্ক্রল করি, এখানে ওয়েব হোস্টিং এর বিষয় প্যাকেজটা এখানে দেওয়া আছে। এবং নিচের দিকে ওয়েব হোস্টিং সার্ভিস, এই যে কিওয়ার্ড আছে, তাই না? উপরের দিকেও দেখতে পেলাম, নিচের দিকেও আমরা পেলাম। দেন তারপর ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা আছে, কিন্তু মানে কিওয়ার্ডের উপর ভিত্তি করে কন্টেন্ট গুলো দেওয়া আছে, তাই না? কিওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি আসেন ওয়েব হোস্টিং, দেন শেয়ার্ড ওয়েব হোস্টিং বিষয়বস্তু আলোচনা। তার মানে কিওয়ার্ড রিলেভেন্সিটাও ঠিক আছে। যে কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করছি, সার্চ করার পর আমি যে ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইটের মধ্যে আমি ওই কিওয়ার্ডটা পাচ্ছি, তার মানে কিওয়ার্ড রিলেভেন্সিটাও ঠিক আছে। আচ্ছা, দেন অ্যাড কপি রিলেভেন্সি। অ্যাড কপি রিলেভেন্সিটা হলো যে আমি এখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ করেছি, করার পর আমি যে অ্যাডটা দেখতে পাচ্ছি 10 বেসড ওয়েব হোস্টিং, এই অ্যাডের জন্য অ্যাড কপি কোনটা? এই অ্যাডের জন্য অ্যাড কপি হচ্ছে এই অংশটুকু হলো অ্যাড কপি। এই যে ওয়েব হোস্টিং নিয়ে এই হেডলাইন থেকে শুরু করে ডেসক্রিপশন পর্যন্ত এটা হলো অ্যাড কপি, তাই না? এখন এই অ্যাড কপির মধ্যে কিওয়ার্ড আছে কিনা, অ্যাড কপি রিলেভেন্সিটা ঠিক আছে না, কিওয়ার্ডের উপর ভিত্তি করে অ্যাড কপি রিলেভেন্সিটা ঠিক আছে কিনা দেখেন। আছে, এই কিওয়ার্ড অ্যাড কপির মধ্যে আছে, কিওয়ার্ডটা অ্যাড কপির মধ্যে আছে, ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু আছে, মানে এটাও তো অ্যাড কপির অংশ। আছে আছে ওয়েব হোস্টিং, তার মানে কিওয়ার্ড রিলেভেন্সিটা ঠিক তো আছেই, অ্যাড কপি রিলেভেন্সিটাও ঠিক আছে, কারণ অ্যাড কপির মধ্যে আমরা কিওয়ার্ড পাচ্ছি, যার কারণে অ্যাড কপি রিলেভেন্সিটাও ঠিক আছে। এই অ্যাডের নিচেরটা সেম, অ্যাড কপি ঠিক আছে, এটা এখানেও ঠিক আছে। তারপরে আসেন ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটিটা হলো যে আমরা যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাড রান করতেছি, ওই ওই অ্যাকাউন্টের কোয়ালিটিটা কেমন, যে আপনি কত ডলার খরচ করেন,
ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি কত ডলার খরচ করলেন, দেন আপনার ডিউ পেমেন্ট আছে কিনা, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার কোনো আপনি কোনো রেস্ট্রিক্টেড খেয়েছেন কিনা, এই বিষয়বস্তুগুলো পরে হলো অ্যাকাউন্ট কোয়ালিটির উপর, মানে সেটা হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট কোয়ালিটি। আচ্ছা, তারপরে হলো ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট হলো যে এই যে অ্যাড রান করলাম, এই অ্যাডের মধ্যে কত পার্সেন্ট মানুষ ক্লিক করতেছে, এটা ক্লিক করার প্রবণতা বাড়তেছে না কমতেছে। তাহলে এখানে ক্লিক করার উপর ভিত্তি করেও কিন্তু গুগল অ্যাডস মেশিন লার্নিং ভিতরে ভিতরে একটা কোয়ালিটি স্কোর নির্ধারণ করে রাখে, যেটা কেউ দেখতে পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না, ক্লায়েন্টও পারবে না, ঠিক আছে। তাহলে ক্লিক থ্রু রেট হলো এই যে অ্যাডের মধ্যে মানুষ কতজন ক্লিক করতেছে, অ্যাডের মধ্যে মানুষ কতজন ক্লিক করতেছে। তাহলে যদি আপনি ক্লিক থ্রু রেটটা বাড়াতে চান, যদি অ্যাডের মধ্যে ক্লিক থ্রু রেট বাড়াতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই এই ডেসক্রিপশনটা অ্যাট্রাকটিভ হতে হবে। অ্যাট্রাকটিভ বলতে বিষয়টা কি, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের উপর এই ডেসক্রিপশনটা হতে হবে। কারণ আমরা এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আমি ওয়েব হোস্টিং রিলেটেড কোনো কিছু পাচ্ছি না, মানে এখানে ডেসক্রিপশনে ওয়েব হোস্টিং নিয়ে কোনো কথাবার্তা নেই। তখন কিন্তু অডিয়েন্সের সন্দেহ জাগবে এবং তারা এখানে ক্লিক করবে না, কারণ আমি চাচ্ছি ওয়েব হোস্টিং, বাট ডেসক্রিপশনের মধ্যে ওয়েব হোস্টিং নেই। কারণ মানুষ কিন্তু, অডিয়েন্সরা কিন্তু এই অংশটুকুকে আগে দেখে, অডিয়েন্সরা এই অংশটুকুকে কিন্তু আগে দেখে, দেন তারপর হচ্ছে অ্যাডের মধ্যে ক্লিক করে। তো অবশ্যই ক্লিক থ্রু রেটটা নির্ভর করে হেডলাইন এবং ডেসক্রিপশনের উপর, হেডলাইন এবং ডেসক্রিপশনের উপর নির্ভর করে ক্লিক থ্রু রেটটা বৃদ্ধি পায়। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, তারপরেরটা হলো, আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স। হিস্টোরিক্যাল পারফরমেন্সটা হলো, হিস্টোরিক্যাল পারফরমেন্সটা হচ্ছে যে আমরা যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে রান করলাম, দেন রান করার পর আপনি বর্তমান সময় থেকে শুরু করে এবং অতীতকাল পর্যন্ত আপনার অ্যাডের পারফরমেন্স, আপনার অ্যাড পারফরমেন্সটা কেমন হয়, কতটুকু আপনি ট্রাফিক পান, কত আপনি সেল জেনারেট করতে পারেন, কত ডলার ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টে খরচ করলেন, অ্যাডের মধ্যে কত টাকা আপনি খরচ করেন, এই ওভারঅল এই বিষয়বস্তুগুলো হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স। তাহলে এই ছয়টা বিষয়ের উপর গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোরটা নির্ধারণ করে। এখন আমাদের এখানে কোশ্চেন হলো যে আমরা তো ক্লায়েন্টকে সার্ভিস দেবো গুগল অ্যাডস, ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা তৈরি করেই আমার কাছে আসবে, ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা তৈরি করেই কিন্তু আমার কাছে আসবে। তাহলে এই কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করতে আমরা কতটুকু ভূমিকা পালন করতে পারি ক্লায়েন্টের জন্য, সেই বিষয়ে একটু বোঝেন। ল্যান্ডিং পেজ রিলিভেন্স, ক্লায়েন্ট তো ভাই ওয়েবসাইট তৈরি করেই নিয়ে আসছে, ক্লায়েন্ট তো জানে না যে গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর যদি বৃদ্ধি করতে হয় তাহলে ল্যান্ডিং পেজ রিলিভেন্স রেট ঠিক রাখতে হবে, এটা তো ক্লায়েন্ট জানে না। ক্লায়েন্ট তার ইচ্ছা মতো ওয়েবসাইট তৈরি করে আমাদের কাছে নিয়ে আসলো। এখন আপনি এসে দেখলেন যে তার ল্যান্ডিং পেজ রিলিভেন্সের মধ্যে একটু মানে ব্যতিক্রম দেখতে পাচ্ছেন। এখন আপনি তো এটা ক্লায়েন্টকে বলতে পারেন না যে তোমার ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা ঠিক নাই, কারণ এটা যদি আপনি বলেন তাহলে প্রজেক্টটা বা অর্ডারটা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তাহলে আমি ল্যান্ডিং পেজ ঠিক করে দেন তোমার সাথে যোগাযোগ করবো, ক্লায়েন্ট কিন্তু চলে যেতে পারে, এই ধরনের একটা আশঙ্কা থেকে যায়। তো এই জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে ল্যান্ডিং পেজ রিলিভেন্স যতটুকুই থাক না কেন আপনাকে কাজটা চালিয়ে নিতে হবে। ততটুকুর মধ্যে আপনাকে কাজটা চালিয়ে নিতে হবে, কারণ ক্লায়েন্ট যেহেতু গুগল অ্যাডস রান করার জন্য আপনার কাছে আসছে, তো এখন তাকে আপনি ল্যান্ডিং পেজ রিলিভেন্সের কথা বলিয়ে দেন তার মানে প্রজেক্টটা মানে স্টপ করার আসলে, যদি স্টপ করতে চান তাহলে এটা আসলে আপনার জন্য বোকামি হতে পারে, কারণ ক্লায়েন্ট চলে যাবে, দেন পরে ক্লায়েন্ট আপনার কাছে নাও আসতে পারে। তো এর জন্য ল্যান্ডিং পেজ রিলিভেন্স যেটাই থাক না কেন, কারণ ক্লায়েন্ট তো অলরেডি তৈরি করে আপনার কাছে নিয়ে আসছে, এখন এটাকে নিয়ে আর অত বেশি মাথা ব্যথার আসলে কারণ না করাইটাই ভালো। জাস্ট শুধু বুঝে যান যে ল্যান্ডিং পেজ রিলিভেন্স জিনিসটা কি। আমরা কি বুঝতে পারতেছি, আমরা কি আসলে বুঝতে পারলাম যে বিষয়গুলো নিয়ে কথা বললাম?
ওকে, তারপরে আসেন যে কিওয়ার্ড রিলিভেন্সি। কিওয়ার্ড রিলিভেন্সির মধ্যেও কিন্তু আমাদের হাত নেই। কিওয়ার্ড রিলিভেন্সির মধ্যেও কিন্তু আমাদের হাত নেই। কারণ হচ্ছে যে, কারণ হলো যে তার ওয়েবসাইটের মধ্যে এই কন্টেন্ট গুলো কিন্তু লেখাই থাকবে। তার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট গুলো কিন্তু লেখাই থাকবে, সে লেখে নিয়েই কিন্তু আমাদের কাছে আসবে। তার ওয়েবসাইটটা কমপ্লিটলি রেডি করে, ডেসক্রিপশন হাবিজাবি সবকিছু, ওয়েবসাইটের মধ্যে সবকিছু রেডি করে সে কিন্তু আমাদের কাছে আসবে। তো এখানে তাকে তার, আপনি গুগল অ্যাডস ভালো জানেন, আপনি ক্লায়েন্টকে বললেন যে তোমার কিওয়ার্ড রিলিভেন্সিটা ঠিক নাই, কারণ তোমার ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড নেই। তখন কিন্তু ক্লায়েন্টকে যদি আপনি এটা বলেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু চিন্তায় পড়ে যাবে এবং আপনার প্রজেক্টটা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আসলে ক্লায়েন্টকে কিন্তু আপনি এটাও বলতে পারেন না, বা আমরা বলতে পারি না যে তোমার কিওয়ার্ড রিলেভেন্সিটা আরো বৃদ্ধি করা দরকার। মানে আমরা যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসের উপর ভিত্তি করে আরো বেশি বেশি কন্টেন্ট থাকা দরকার, তাহলে কিওয়ার্ড রিলেভেন্সিটা ঠিক থাকবে। তাহলে এখানেও আমাদের কিন্তু হাত থাকতেছে না, কারণ তার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট অলরেডি রেডি, তার ওয়েবসাইট নিয়েই সে আমাদের কাছে আসলো, এখানে কিছুই করার নেই। জাস্ট আপনাকে এটা দেখে যেতেই হবে আর কি। আচ্ছা, তারপরে হলো অ্যাড কপি রিলিভেন্সি। অ্যাড কপি রিলিভেন্সির মধ্যে ভাই আমাদের হাত আছে। অ্যাড কপি রিলিভেন্সির মধ্যে আমাদের ফুললি হাত আছে। আমরা এটাকে চাইলে ইমপ্রুভ করতে পারি, কারণ আমরা যে গুগল অ্যাডসটা যে আমরা রান করব, রান করার সময় আমাদের কিন্তু এই পুরো অংশটুকু, এই যে এই যে অ্যাড কপি যে পুরো অংশটুকু আছে, এই যে হেডলাইন থেকে শুরু করে ডেসক্রিপশন, এই পুরো অংশটুকু কিন্তু আমাদের নিজেকেই লিখতে হবে। তাহলে আমরা যেহেতু নিজেই লিখবো, তাহলে অবশ্যই আমরা অ্যাড কপির মধ্যে কিওয়ার্ড রিলিভেন্সিটা ঠিকই রাখবো, এবং এটা আমরা দেখবো, ঠিক আছে, যে আমরা কিভাবে এই কিওয়ার্ড রিলিভেন্সিটা ঠিক রাখতে পারি, সরি অ্যাড কপি রিলিভেন্সিটা আমরা কিভাবে ঠিক রাখতে পারি। ঠিক আছে, কারণ এটা আমরা নিজেরাই লিখবো, এখানে ক্লায়েন্ট আমাকে বলবে না, আমরা নিজেরাই লিখবো। আমরা সেটা কিভাবে লিখতে পারি সেটা আমরা কথা বলবো। তাহলে অ্যাড কপির মধ্যে, অ্যাড কপি রিলিভেন্সির মধ্যে আমাদের যথেষ্ট ইমপ্রুভ করার সক্ষমতা আছে আর কি। বাট কিওয়ার্ড রিলিভেন্সি, ল্যান্ডিং পেজ রিলিভেন্সির মধ্যে আমাদের কোনো হাত নেই, কারণ এগুলো ক্লায়েন্ট তৈরি করে আমার কাছে আসবে, দেন তাকে আর এসব নিয়ে কথা বললে ক্লায়েন্ট চিন্তায় পড়ে যাবে এবং প্রজেক্টটা এখন নাও হতে পারে, দেন ক্লায়েন্ট পরবর্তীতে আপনার কাছে নাও আসতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটিতেও তো আমাদের কোনো হাত নেই, কারণ আপনার ক্লায়েন্ট একটা নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে আপনার কাছে আসলো, একদম নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সে অতীতে সে কোনো ক্যাম্পেইন করেনি, একদম নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে আপনার কাছে আসছে। আচ্ছা, তাহলে সেটার কোয়ালিটি খারাপ থাকবে, এটা স্বাভাবিক বিষয়, একদম নতুন অ্যাকাউন্ট। আর যারা গুগল অ্যাডস দিচ্ছে তাদের অ্যাকাউন্ট হচ্ছে পুরাতন, তাদের অ্যাকাউন্ট হচ্ছে পুরাতন, তারা অনেক ডলার গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে খরচ করছে, তাহলে তাদের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ থাকবে, আপনারটা ইমপ্রুভ হবে না, এটা স্বাভাবিক বিষয়। কারণ আপনার ক্লায়েন্ট তো প্রথম গুগলে অ্যাডস রান করতেছে, কারণ আমরা চাইলেও তো গুগল অ্যাডস এর একটা পুরাতন অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারবো না। এখানে আমাদেরও এই ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি কিন্তু কি, আমাদের কোনো হাত থাকতেছে না। আচ্ছা, তারপর হলো ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেটের মধ্যে আমাদের হাত আছে যথেষ্ট, কারণ হচ্ছে ক্লিক থ্রু রেটটা নির্ভর করবে এই অ্যাড কপির উপর ভিত্তি করে, এই হেডলাইন, এই ডেসক্রিপশন এবং এই হলো সাইট লিঙ্ক, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু ক্লিক থ্রু রেটটা বৃদ্ধি পাবে। যত অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন হবে, যত অ্যাট্রাকটিভ হেডলাইন হবে এবং এই সাইট লিঙ্ক গুলো হবে, তত পরিমাণে বেটার ক্লিক থ্রু রেট আসার সম্ভাবনা বেশি। এটা আমরা, এখানে আমাদের হাত আছে। তো এটাকেও আমরা কিভাবে ইমপ্রুভ করতে হয় সেটা নিয়েও আমরা কথা বলবো। তারপরে হলো হিস্টোরিক্যাল পারফরমেন্স। হিস্টোরিক্যাল পারফরমেন্সে আমাদের একদমই হাত নেই, কারণ সে অতীতে অ্যাড রান করেনি, বা যদিও করে সেগুলোর ফলাফল খারাপ, যেমন 7 দিন রান করছে তারপরে ক্যাম্পেইন বন্ধ করছে, ঠিক আছে, বা সেল আসেনি, হতেই পারে, বা নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তাহলে আপনি হিস্টোরিক্যাল পারফরমেন্স কত আর ভালো হবে, তাই না? একদম শুরু শুরু মানে শুরু থেকে আপনাকে আপনাকে শুরু করতে হবে, একদম একদম নতুন থেকেই আপনি শুরু করছেন বা শুরু করতে হচ্ছে, তাহলে হিস্টোরিক্যাল পারফরমেন্সও কিন্তু আমাদের হাত থাকতেছে না। যদি ক্লায়েন্ট একদম পুরাতন হয়, সে তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ভালো একটা পারফরমেন্স আছে, অলরেডি একাধিক ক্যাম্পেইন করেছিল, সেগুলোর মধ্যে অনেক ডলার স্পেন্ড করা, এবং যে সেলস ক্যাম্পেইন করেছিল সেগুলোর মধ্যে সেল জেনারেট আছে, তাহলে আপনি কোয়ালিটি স্কোর ইমপ্রুভ আপনি পাবেন, কিন্তু আমরা সেটা দেখতে পারি না।
তাহলে গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর 1 থেকে 10। এই কোয়ালিটি স্কোরটা গুগল কাউন্ট করে এই 6টা বিষয়ের উপর ভিত্তি করে। এবং আমরা এটাও জানার চেষ্টা করলাম যে এই 6টা বিষয়গুলো আসলে কি, কোনটাকে কি বলে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। এবং আমাদের কোথায় কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে সেটা আমরা জানলাম, এবং কোথায় কোথায় ইমপ্রুভ করার জায়গা নেই সেটা কিন্তু আমরা জানলাম। আচ্ছা, এখন এই কোয়ালিটি স্কোর একটা স্কোর গুগল অ্যাডস অ্যাকাউন্ট তার নিজস্ব যে মেশিন লার্নিং আছে সে ভিতরে ভিতরে এটা কাউন্ট করবে। এটা আপনি আমি কেউ দেখতে পারবো না। আচ্ছা, এখন আসে নিচের দিকে। এখানে একটা স্লাইড শো আছে, এটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে কি আছে? গুগল অ্যাডস পজিশন, যে কে সবার উপরে থাকবে, কে সেকেন্ডে থাকবে, কে থার্ডে থাকবে, এই পজিশনটা কিভাবে কাউন্ট হয় এখানে সেটা এই চিত্রের মধ্যে আছে। যে দেখেন, অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 1 গুগলকে দিতে চায় $3 সিপিসি, ম্যাক্সিমাম সিপিসি। সিপিসি পুনরূপ হচ্ছে ক্লিক, কস্ট পার ক্লিক। যে একটা ক্লিক করলে, এই যে অ্যাডের মধ্যে যদি কেউ একটা ক্লিক করে তাহলে কত ডলার আপনি দিতে চান সেটা। তাহলে অ্যাডভার্টাইজার 1 বলতেছে আমি একটা ক্লিকে, পার ক্লিকে আমি $3 দেব। তাহলে এখানে থাকতেছে 3, এবং তার কোয়ালিটি স্কোর 8। এটা আমরা এক্সাম্পল আকারে নিছি আর কি। তার কোয়ালিটি স্কোর হলো 8। তাহলে এই তিনটার গুণফল কত? 24। আচ্ছা, অ্যাডভার্টাইজার 2 সে গুগলকে $4 দিতে চায়, পার ক্লিকে $4 দিতে চায়, কিন্তু তার কোয়ালিটি স্কোর হলো 5। এই দুটো গুণ করে হলো 20। অ্যাডভার্টাইজার 3 $6 গুগলকে দিতে চায়, তার কোয়ালিটি স্কোর হলো 2, তাহলে দুইটার গুণফল হলো 12। অ্যাডভার্টাইজার 4 গুগলকে পার ক্লিকে $8 দিতে চায়, কিন্তু তার কোয়ালিটি স্কোর 1, তাহলে দুটোর গুণফল হচ্ছে 8। তাহলে অ্যাডভার্টাইজার 1 সে $3 মাত্র দিতে চায়, কিন্তু অ্যাডভার্টাইজার 4 সে $8 গুগলকে দিতে চায় পার ক্লিকে। তবুও কিন্তু অ্যাডভার্টাইজার 4 এর র্যাঙ্কিং পজিশন 4 নম্বরে থাকে, এবং 1 নম্বরের পজিশন থাকতেছে সবার উপরে। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে কি বুঝলাম? যে গুগল অ্যাডস বাজেটটাকে, টাকাটাকে বড় করে দেখে না। গুগল অ্যাডস দেখে ওভারঅল কোয়ালিটিটা। যে আপনার কোয়ালিটিটা যদি খারাপ থাকে, কোয়ালিটি স্কোর যদি আপনার খারাপ থাকে, কিন্তু আপনি বাজেটে গুগলকে বেশি দিচ্ছেন, যা যে বেশি দেওয়ার ফলে সংখ্যাটা, গুণফল সংখ্যাটা বেশি হলো, গুগল ফার্স্ট পজিশনে রাখলো, কিন্তু গুগলের কি হবে? গুগলে মানে গুগল কিন্তু একটা অডিয়েন্সের কাছে একটা একটা খারাপ একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনার কোয়ালিটি স্কোর যেহেতু খারাপ, সেহেতু অডিয়েন্সরা ক্লিক করে ভালো কিছু ওয়েবসাইট থেকে পাবে না, বা বেটার কিছু ওয়েবসাইট থেকে পাবে না, যার কারণে অডিয়েন্সের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এই বিষয়টা গুগল চায় না। গুগল চায় তোমার কোয়ালিটি স্কোর তুমি বৃদ্ধি করো। তাহলে কোয়ালিটি স্কোর আমরা কিভাবে বৃদ্ধি করবো সেটা তো আমরা এই বিষয়ে এখানে জানলাম। তাহলে কোয়ালিটি স্কোর এবং বাজেট, যে পার ক্লিকে কত দিতে চাই, এই দুটো গুণ করে যার আহ, ফলাফল মানে গুণফল যার বেশি, তার অ্যাড পজিশনটা সবার উপরে থাকে। আমরা আমরা কি বুঝলাম? বুঝতেছেন না? নেট প্রবলেম কি আমার না আপনাদের? এটা তো ইজি বিষয়, এখানে না বুঝার তো কিছু নাই। আচ্ছা, বিষয়টাকে আমি আরেকটু ক্লিয়ার করি আর কি। হ্যাঁ, বিষয়টা হলো, আমরা আজকের গুগল আর্টস ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে এই যে আমি একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করেছি ওয়েব হোস্টিং। এই কিওয়ার্ড লিখে সার্চ করে আমি সবার উপরে এই একটা অ্যাড দেখতে পাচ্ছি, 10 বেস্ট ওয়েব হোস্টিং এই কোম্পানির। নিচের দিকে দেখতে পাচ্ছি হোস্টিঙ্গার নামে একটা কোম্পানির অ্যাড। থার্ডে দেখতে পাচ্ছি নেমসিপের একটা কোম্পানির অ্যাড। তাহলে এই যে গুগল অ্যাডস এই 10 বেস্ট ওয়েব হোস্টিং অ্যাডটাকে কেন সবার উপরে রাখলো? এটার কারণটা কি? হোস্টিঙ্গার কি কেন সেকেন্ড পজিশনে দিল? এটার কারণ কি? এখানে কি কোনো গায়ের জোর আছে? এখানে কোনো ক্ষমতা আছে? নেমসিপকে কেন থার্ড পজিশনে সে রাখলো? এটার কারণ কি? এই বিষয়টা কিন্তু আপনার জানারও দরকার আছে, যে এটা র্যাঙ্কিং পজিশনটা কিভাবে কাউন্ট হচ্ছে। আমার অ্যাড কেন 1 নম্বরে থাকতেছে না?
অ্যাবসলিউট টপ পেজে আমি কেন আমার অ্যাডটা রাখতে পারতেছি না, এটার কারণ কি? এর র্যাঙ্কিং পজিশনটা গুগল কিভাবে কাজ করে, কিভাবে কাউন্ট করে, সেটা নিয়েই হচ্ছে আমাদের আজকের ক্লাসের কথা। তাহলে এই র্যাঙ্কিং পজিশনটা গুগল মানে দুটো বিষয়ের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং পজিশন কাউন্ট করে। একটা হচ্ছে কোয়ালিটি স্কোর, আর একটা হচ্ছে বাজেট। আপনি গুগলকে পার ক্লিকে কত টাকা দিতে চান, এই বাজেটটা এবং হলো এই কোয়ালিটি স্কোর, এই দুটো গুণ করে যার গুণফল সংখ্যা বেশি হয় তার একটা সবার উপরে থাকে। এখন কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করতে গেলে আমাদের কি কি বিষয় জানা দরকার বা কি কি বিষয় আমাদের থাকতে হবে? একটা হচ্ছে ল্যান্ডিং পেজ রিলিভেন্স। আমাদের যে বিষয়ের উপর আমরা অ্যাডটা দিচ্ছি সেই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটা ওই বিষয়ের উপর ভিত্তি করেই হতে হবে, যে বিষয়ের উপর আমরা সার্ভিসটা দিচ্ছি। আচ্ছা, তারপরে হলো কিওয়ার্ড রিলিভেন্সি। আমি যে সার্ভিসটা দিচ্ছি ওয়েব হোস্টিং, এই ওয়েব হোস্টিং কিওয়ার্ড গুলো আমার ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে, তা না হলে অডিয়েন্স তো বুঝতেই পারবে না যে এখানে ওয়েব হোস্টিং সেল হয় না অন্য কিছু সেল হয়। অডিয়েন্সরা কনফিউজড হয়ে যাবে। তাহলে কি আমাদের কিওয়ার্ড রিলিভেন্সিটাও ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে। তারপরে হলো অ্যাড কপি রিলিভেন্সি। অ্যাড কপি রিলিভেন্সিটা হলো যে অডিয়েন্সরা কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে কিন্তু সর্বপ্রথম কি দেখে, এই অ্যাড কপিটাই দেখতে পায়। তো এই অ্যাড কপিটাও কিন্তু কি আমাদের কিওয়ার্ড বেস হতে হবে, তাহলে আমাদের অ্যাড কপি রিলিভেন্সিটা ঠিক থাকবে। দেন ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, ক্লিক থ্রু রেট এবং হিস্টোরিক্যাল পারফরমেন্স, এই ছয়টা বিষয়ের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইট যতটুকু, আপনার ওয়েবসাইট এবং অ্যাড কপি এবং অ্যাকাউন্ট কোয়ালিটি, এই তিনটা বিষয়ে, এই তিনটে বিষয়ের উপর যার যত ভালো হবে বা যার যত বেটার থাকবে, গুগল অ্যাডস ভিতরে ভিতরে সেই ওয়েবসাইটের জন্য একটা কোয়ালিটি স্কোর নির্ধারণ করবে, যেটা কেউ দেখতে পারবে না। আচ্ছা, ওই কোয়ালিটি স্কোরটার সাথে আপনি গুগলকে কত টাকা পার ক্লিকের জন্য দিতে চান, আমরা কিন্তু সেই পার ক্লিকে কত টাকা দিতে চাই আমাদের কিন্তু গুগল অ্যাডস এর মধ্যে সেটা সিলেক্ট করতে হবে যে আমি পার ক্লিকে কত টাকা দিতে চাই। আমরা যে গুগল অ্যাডসে আমরা যে একটা ক্যাম্পেইন করব, ওই ক্যাম্পেইনের মধ্যে আমাদের ভিতরে আমাদের বলে দিতে হবে যে পার ক্লিকে আমি এত টাকা দিতে চাই। দেন ওই টাকা এবং কোয়ালিটি স্কোর, এই দুটো গুণ করে যার গুণফল যত বেশি হবে তার একটা সবার উপরে থাকে। এই তো এখানে আমরা কি দেখতেছি, অ্যাডভার্টাইজার ওয়ান সে দিচ্ছে গুগলকে $3, তার কোয়ালিটি স্কোরটা ভালো, কিন্তু আমরা যে এখানে কোয়ালিটি স্কোরটা শো করলাম এটা জাস্ট এক্সাম্পল আকারে আপনাদের আপনাদের বোঝানোর তাগিদে, এটা আপনাদের বোঝানোর তাগিদে এখানে এখানে স্ক্রিন এই স্লাইড শোর মধ্যে আছে। তাহলে অ্যাডভার্টাইজার ওয়ান দিছে $3, তার কোয়ালিটি স্কোর হলো 8, দুইটা গুণ করে 3 আসছে 24, সেও সবার উপরে এবং পজিশন তার 1। অ্যাডভার্টাইজার টু $4 দিতে চায়, তার পজিশন কোয়ালিটি স্কোর হলো 5, দুইটা গুণ করে হচ্ছে 20, তার পজিশন হলো 2। দেন অ্যাডভার্টাইজার 4 সে গুগলকে $8 দিতে চায়, কিন্তু গুগল তার অ্যাডটা সবার উপরে রাখে না, কারণ তার কোয়ালিটি স্কোর খারাপ, সেজন্য সে আছে 4 পজিশনে। তার মানে আমাদের ক্লায়েন্ট তার লোকেশন থেকে বা তার কান্ট্রি থেকে যদি গুগলে কিওয়ার্ডটা লিখে সার্চ দেয় যে আমরা যে কিওয়ার্ড দিয়ে আমরা ক্যাম্পেইন করব, ওই কিওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট গুগলে সার্চ করলো, সার্চ করে তার অ্যাডটা বা তার ওয়েবসাইটে সে দেখতে পাচ্ছে 4 থেকে 5 পজিশনে সে দেখতে পাচ্ছে। ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করলো আমার অ্যাড কেন সবার উপরে দেখাচ্ছে না, তাহলে হয়তোবা তুমি ভালোভাবে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করো নাই, তুমি গুগল অ্যাডস এ দক্ষ না, ক্লায়েন্ট আপনাকে এরকম দোষারোপ করতে পারে। তখন আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে এই যে গুগল অ্যাডস এর যে র্যাঙ্কিং পজিশনটা আছে এটা গুগল অ্যাডস এ নির্ভর করে দুটো বিষয়ের উপর ভিত্তি করে, একটা হলো কোয়ালিটি স্কোর আর একটা হলো বাজেট, যে পার ক্লিকে আমরা কত টাকা দিতে চাই গুগলকে। এই দুটো গুণ করে যার কোয়ালিটি স্কোর যত বেশি, সরি যার সংখ্যা যত বেশি তার একটা সবার উপরে থাকে। এখন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন তাহলে যেহেতু তো আমাদের অ্যাডটা দেখাচ্ছে 4 পজিশনে, তার মানে আমাদের কোয়ালিটিস, আমাদের র্যাঙ্কিং পজিশন আমাদের খারাপ, কারণ আমাদের কোয়ালিটি স্কোর এবং বাজেটটা কম। তাহলে আমরা এটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, ক্লায়েন্ট জিজ্ঞাসা করে, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন কোয়ালিটি স্কোর বৃদ্ধি করা প্রয়োজন, অথবা যদি কোয়ালিটি স্কোর যেহেতু এই মুহূর্তে বৃদ্ধি করার কোনো আমাদের সুযোগ নেই, কারণ ওয়েবসাইট তো রেডি করা নিয়ে আসছে, এখানে তো চাইলেই আমরা এখনই চেঞ্জ করতে পারি না। গুগল অ্যাডস অ্যাকাউন্টে নতুন, সেটা চাইলেই তো আপনি চেঞ্জ করতে পারেন না।
তাহলে এর এই থেকে কোয়ালিটি স্কোরটা যদি আমরা আরো বৃদ্ধি করতে চাই, বা গুগল অ্যাডস এর র্যাঙ্কিংটাকে যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের যেটা দরকার সেটা আমাদের বাজেটটা বাড়াইতে হবে। এই যে বাজেটটা যেটা আছে পার ক্লিকে, এটা আমাদের বাড়াইতে হবে। কারণ এটা বাড়াইলে তাহলে আমাদের গুণফল সংখ্যাটা বেড়ে যাবে। আর যখনই গুণফল সংখ্যা বেড়ে যাবে, তখন আমাদের র্যাঙ্কিং এর পজিশনটা উপরের দিকে চলে যাবে। আচ্ছা, আমাদের আজকে ক্লাস এই গুগল অ্যাডস এর র্যাঙ্কিং পজিশন নিয়ে আমাদের ক্লাস। আগামী কালকের আমাদের ক্লাস হবে, আমরা ফাইনালি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস দেয়া নেওয়া দেখব, এবং অ্যাক্সেস দেওয়া নেওয়া দেখার পর যে গুগলে আমরা কত উপায়ে এবং আমরা কি কি ক্যাম্পেইন করতে পারি, এবং কোন কাজের জন্য কোন ক্যাম্পেইন করব, এই বিষয়গুলো নিয়ে আমাদের আগামীকালকে কথাবার্তা হবে। মানে আগামী ক্লাসে, আগামী ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার, শুক্রবার রাত 10টায়। এবং আগামীকাল আমাদের যে সঠিক সময় সাপোর্ট, সেই সাপোর্ট আমরা সঠিক সময় আমাদের থাকবে। এখন আপনাদের হতে পারে আহ অনেকে বোঝেননি, তো যারা বুঝতে পারেননি আজকে ক্লাস বা একটু কঠিন মনে হচ্ছে, তারা তারা একটু কোশ্চেন গুলো করে নেন, অথবা আপনারা চার্ট বক্সেও লিখতে পারেন। আচ্ছা, আমরা একটু কোশ্চেন গুলো করি, আমরা কোশ্চেন গুলো সমাধান করি। আমরা একটু কম কম করে শিখি, কারণ প্রথম দিকে যারা আমরা মানে যারা আমরা একদম নতুন আছি, তাদের একটু অসুবিধা হবে, এটা স্বাভাবিক বিষয়। বাট যখনই আপনি 7 থেকে 8টা ক্লাস করে যাবেন, তখন আপনার বিষয়গুলো আস্তে আস্তে আপনার ক্ষেত্রে ইজি হয়ে যাবে, মানে আস্তে আস্তে আপনার সহজ হবে আর কি। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে। তো এই জন্য আমরা সে প্রথম দিকে আমরা আস্তে আস্তে একটু স্লোলি আগাবো, তাহলে আমরা আসলে মেকআপ করতে পারবো না আর কি। যারা নতুন আছে তারা আসলে একটু পিছিয়ে পড়বে। তো আমি চাই না কেউ পিছিয়ে পড়ুক। একজন একজন চ্যাট বক্সে লিখছে, গুগল অ্যাডস পজিশনটা কি? আচ্ছা মনির ভাই, আপনি একটু কথা বলেন। কোয়ালিটি স্কোর বুঝবেন কিভাবে, এটা তো বোঝার কোনো ওয়ে নাই। আমি তো বললাম যে কোয়ালিটি স্কোর ভিতরে কত কাউন্ট হলো, সেটা তো বোঝার কোনো ওয়ে নাই। গুগল অ্যাডস এর র্যাঙ্কিং পজিশন কি, গুগল অ্যাডস এর পজিশনটা কি? গুগল অ্যাডস এর, আপনি কি ক্লাসের শেষে আসলেন কিনা আমি জানি না। গুগল অ্যাডস এর পজিশন হলো এই যে, এই যে এই অ্যাবসলিউট টপ পেজ, মানে এই 1 নম্বর পজিশনে আছে, এর 2 নম্বর পজিশনে আছে, এটাই হলো পজিশন। 1 2 3 4 এভাবেই, এটাই হলো পজিশন। কে একে থাকবে, কে দুয়ে থাকবে, কে তিনে থাকবে, এটাই হলো পজিশন। ল্যান্ডিং পেজ রিলিভেন্সে একটু আবার বুঝান। ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা হলো, হ্যাঁ, আপনারা আমার আমার কথা এখনো মনে করেন যে শেষ হয়নি। আপনারা আপনারা একটু কোশ্চেন গুলো জুমে চ্যাট বক্সে লিখলে আমি এখনই আপনাদের এগুলো আমি আবার একটু দেখাই। ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা হচ্ছে যে আমি এখানে ওয়েব হোস্টিং কথা লিখে সার্চ দিছি, মানে কি, আমি ওয়েব হোস্টিং কিনতে চাই, তাই না? ওয়েব হোস্টিং আমি কিনতে চাই। আচ্ছা, আমি এখানে লিখে সার্চ দিলাম, এরপর আমি এই ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পর আমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে আমি এখানে ওয়েব হোস্টিং পাচ্ছি না, আমি এখানে পাচ্ছি টি শার্ট, আমি এখানে পাচ্ছি আপনার ধরেন যে আদার্স আরো কোনো প্রোডাক্ট, মানে ল্যাপটপ কম্পিউটারের ধরেন যে অ্যাক্সেসরিজ, বা আমি পাচ্ছি শু, এই ধরনের যদি হয়, তাহলে ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা কি ঠিক থাকতেছে? না, ঠিক থাকতেছে না। তাহলে ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা ঠিক থাকতেছে না। তাহলে ঠিক থাকবে কিভাবে? আমি এখানে ওয়েব হোস্টিং কথা লিখে সার্চ দিছি, এবং ল্যান্ডিং পেজের মধ্যে ওয়েব হোস্টিং নিয়েই সার্ভিসটা দেওয়া আছে, আমি চাইলে এখানে থেকে কিনতে পারি। তার মানে ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা ঠিক আছে। কোয়ালিটি বোঝা যায় না, এটা দেখা যায় না। আজকের হোমওয়ার্ক নেই, আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নেই, আমরা আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে আর কি। আসলে যারা একটু নতুন, যারা একটু একদম নতুন, তো তারা একটু বিষয়গুলো নতুন শুনতেছে, এই কথাগুলো এই ভাষাগুলো শুনতেছে নতুন, তাদের জন্য একটু কঠিন হওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য যেটা আপনাদের করতে হবে, এর জন্য যেটা আপনাদের করতে হবে, যেন ক্লাসের জন্য আপনারা সকল বিষয়গুলো মাথার মধ্যে সহজে বুঝতে পারেন, এর জন্য আপনারা যেটা করতে পারেন, যেমন আমাদের কিন্তু প্রতিদিন ক্লাস থাকে না, আমাদের একদিন পর পর ক্লাস থাকে। এর জন্য আপনারা যেটা করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে
আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু গুগল অ্যাডস এর প্লেলিস্ট আপলোড করা আছে। এই যে আপনারা যদি গুগল অ্যাডস এর কোর্সে আসেন, এই প্লেলিস্টে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনি এখানে গুগল অ্যাডস এর ক্লাসগুলো দেখতে পারবেন লেটেস্ট। এই যে এগুলো কিন্তু লেটেস্ট ক্লাস। এই যেমন হচ্ছে, এটা হলো 1 নম্বর ক্লাস ভিডিও, এটা হলো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, 7, মানে 7 নাম্বার ক্লাস পর্যন্ত আপলোড করা আছে। আপনি একটু 1, 2, 3, 4 এভাবে ক্লাসগুলো যদি দেখে নিতেন, তাহলে আপনার জন্য আজকে ক্লাসের জন্য আপনার জন্য আরো সুবিধা হতো বা বুঝতে সুবিধা হতো। প্রথম কথাবার্তাগুলো শুনলে একটু কঠিন লাগবে, এটা স্বাভাবিক বিষয়। একটু মনোযোগ দিয়ে জি জি, মনোযোগ দিলেই হবে। সাপোর্ট ক্লাসে আমরা যারা নতুন আছি তাদের জন্য আলাদাভাবে দেওয়া যাবে কিনা? না না, সাপোর্ট ক্লাস আসলে সবাইকে আলাদাভাবে দেওয়ার এখানে কোনো চান্স নেই, তাহলে তো আমাদের আসলে মানে কয়েকটা সাপোর্ট সিস্টেম আমাদের থাকতে হবে। দেখেন, ক্লাসে বুঝবে কিভাবে, দেখেন ইনি আবার কি করলো, এখানে ইনি ড্রয়িং করতেছে। ইনি কি করতেছে দেখি একটু, এখানে কিন্তু নাম শো করবে আর কি, হ্যাঁ, যিনি আঁকাআঁকি করলেন না, এবার কিন্তু নাম শো করবে। যাই হোক, এবার নামটা শো করেনি, হয়তো আমি বুঝতে পারিনি। এবার একটু কেটে দিয়ে আবার নতুন বিষয়, আপনারা যারা ড্রয়িং মানে এখানে যারা আঁকাআঁকি করবেন, আমি কিন্তু আপনাদের একদম লিভ দিয়ে দেবো, মানে একদম মানে ক্লাস থেকে কিন্তু রিমুভ করবো। তো খুবই সিরিয়াস, কারণ এখানে শিখতে আসছেন, এখানে এই ধরনের প্র্যাকটিস, এখানে আঁকাআঁকির কোনো প্ল্যাটফর্ম না। এটা খাতা না যে এখানে আপনি আঁকবেন। হিস্টোরিক্যাল পারফরমেন্সটা আর একবার বোঝায়। হিস্টোরিক্যাল পারফরমেন্সটা হলো অ্যাডের যে পারফরমেন্স, অ্যাডের পারফরমেন্স এবং অ্যাড অ্যাকাউন্টের পারফরমেন্স, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের পারফরমেন্স এবং অ্যাডের পারফরমেন্স। গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কত দিনের ওল্ড কিনা, এবং কত ডলার স্পেন্ড করছে ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টে, এবং যে অ্যাড গুলো রান হয়েছে সেই অ্যাডের পারফরমেন্স গুলো কেমন, এই বিষয়বস্তুগুলোই হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স। আমরা তো এটা সহজ ভাষা, হিস্টোরিক্যাল বলতে একটা মনে করেন যে সমষ্টিগত একটা বিষয়, যে এই সময় থেকে এই সময় এটার পারফরমেন্সটা কেমন ছিল, এটার অতীতে এটার পারফরমেন্সটা কেমন ছিল, এটা কেমন রেজাল্ট নিয়ে আসছে, এই যে বিষয়বস্তু। গুগল অ্যাডস আমরা ক্রিয়েট করবো ভাই। আচ্ছা, যাদের এখন কোশ্চেন আছে আপনারা একটু কোশ্চেন গুলো রেজেন্ট করেন, আমি আপনাদের আনমিউট করে দিই। ক্লাসে একটু অ্যাক্টিভ থাকতে হবে আর কি, হ্যাঁ, তাহলে আসলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। রাজিবুল হক ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভরত সালাম। ভাই, ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে বোঝার জন্যই মনে করেন একদম বায়ার ওই যে আপনি যে কতগুলো রেলিভেন্সি দেখালেন, ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, কিওয়ার্ড রেলিভেন্সি, এখন বায়ার মনে করেন তার মতো করে লিখে আছে ল্যান্ডিং পেজ কিওয়ার্ড। এখন সে হয়তো আমাকে দিয়ে একটা অ্যাড রান করাচ্ছে কথার কথা, বা আমাকে দিয়ে সে একটা ক্যাম্পেইন করাচ্ছে। এখন তার ওই কিওয়ার্ড দিয়ে সে ওই যে আপনার কিওয়ার্ড রেলিভেন্সি, ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, হয়তো সে ওয়েবসাইট যেভাবে সাজাইছে সেখানে যে কথাগুলো লেখা দরকার হয়তো ঠিক নেই। হ্যাঁ, তো সে মনে করেন আমাকে দিয়ে কোনো একটা ক্যাম্পেইন করাচ্ছে, অন্য একটা ফ্রিল্যান্সারকে দিয়ে আরেকটা ক্যাম্পেইন করাচ্ছে। কারণ ওইখানের অ্যাড কোয়ালিটি হতে পারে যে লেখাটা হয়তো ঠিক নাই বা ভালো আছে আমার থেকে। তো আমাকে যে অপশনটা দিচ্ছে, হয়তো আমার এখানে সে বাজেট বেশি দিচ্ছে বা সেম বাজেট দিচ্ছে, কিন্তু আমাকে দিয়ে যে কাজটা সে করাচ্ছে হয়তো বা ওইখানে লেখা ভালো না। মানে আপনি যেটা বুঝালেন ততক্ষণ, ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, কিওয়ার্ড রেলিভেন্সি, তখন তো বায়ার বলতে পারে যে একই একই অ্যামাউন্ট দিয়ে আমি তো দুই জায়গায় দুটো অ্যাড রান করতেছি বা ক্যাম্পেইন করতেছি, আপনার আপনারটা আমার ফ্রন্টে দেখাচ্ছে না কেন? এই ক্ষেত্রে আমি কি উত্তর দেবো যদি এরকম কোশ্চেন রাইজ করে? আচ্ছা, এইরকম সাধারণত কখনো হয় না। ক্লায়েন্ট জি একই সার্ভিসের জন্য ক্লায়েন্ট দুজনকে কখনো হায়ার করে না, হ্যাঁ। হয়তো হতে পারে আপনাকে আগে করবে, ওকে 2 মাস পরে করতে পারে, হ্যাঁ, এই বিষয়টা আসলে এরকম জি হয়। জি আর ভাই। বিষয়টা আসলে এটাও এরকম যে এই যে এই 10 বেসড ওয়েব হোস্টিং, একে এখন দেখাচ্ছে অ্যাবসলুট টপ পেজ।
আপনি 2 মিনিট 5 মিনিট পরে আবার রিফ্রেশ দিবেন, দেখবেন এ এ চলে গেছে সেকেন্ড পেজে, আচ্ছা আচ্ছা। বা দেখবেন যে থার্ড মানে তোমার থার্ড পেজে চলে গেছে, মানে ও ওঠানামা করে আর কি এগুলো। না ভাই, আমি বলতেছিলাম কি, এই যে যে অ্যাড কপি লেখার যে এটা কি আমার এই হাতে দেখেন, থাকবে কি? এই যে দেখেন দেখেন এই যে 10 বেস্ট ওয়েব হোস্টিং, সে নিচের দিকে চলে আসলো, জি জি জি। top10.com এবার উপরের দিকে চলে গেছে। ও আচ্ছা। এগুলো এগুলো কিন্তু ওঠানামা করে, হ্যাঁ। আর আপনি যেটা বললেন ঠিক। যে একই কাজের জন্য দুটো ফ্রিল্যান্সার কখনোই একসাথে ক্লায়েন্টরা হায়ার করে না, এটা নিয়ে টেনশন কিছু না। আচ্ছা, আর একটা বলছিলাম কি ভাই, এই যে যে অ্যাড কপি লেখার যে এটা কি ওই ওয়েব, মানে ওয়েব পেজ যেটা, ওখানে লেখা থাকবে না আমাকে দিয়ে লেখাবে? আমরা লিখবো খুব সহজেই, আমরা এই সময় টেনশন আচ্ছা নিচ্ছি না, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে, জি আমরা জি। চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজেই লিখতে পারবো। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা চ্যাট জিপিটি ক্লাসে গেলেই আমরা completely জি বুঝতে জি, পারি। থ্যাংক ইউ। ওকে, জি সাথীপু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে ক্লাসটা সুন্দর বুঝতে পারছি, সমস্যা নাই, কিন্তু বাট ওই যে সিপিসি পার ক্লিক যেটা বললেন, ওইটা কি হচ্ছে ডেইলি বাজেট আর ওই ওই সিপিসি ওটা কি একই? না, আমরা আমরা একটা অ্যাডের মধ্যে আমরা একটা জি সিপিসি আমাদের অ্যাডের মধ্যে দিতে হয়, হ্যাঁ। জি জি জি। সেটা আমরা দেবো, আমরা আচ্ছা। যখন যাবো না তখন আমরা ওটা দেবো, আমরা ও, তখন তাহলে পার ক্লিকে যদি আমি $3 দিই তাহলে ডেইলি বাজেট তো আমার প্রচুর হবে। হ্যাঁ অবশ্যই, আমরা তো গুগল অ্যাডস এর তো পিপিসি ক্যাম্পেইন ডেইলি বাজেট $100, $150, $200 এরকম হয়। ও, এই ক্লায়েন্ট কি মানে $100 $200 অ্যাড রান করায় এই গুগল অ্যাডসে? অবশ্যই করায়, কারণ গুগল অ্যাডস তো আর মানে সাধারণ বিজনেসের জন্য না, হ্যাঁ। জি জি গুগল অ্যাডস জি। কিন্তু সাধারণ বিজনেসের জন্য, যারা কম বাজেটের অ্যাড চালাতে চায় তারা ফেসবুকে রান করে, বাট গুগল অ্যাডস তাহলে রান করতে জি, গেলে আপনার বাজেট বেশি লাগবে। মানে যারা আসবে তারা তো অবশ্যই এক্সপেরিয়েন্স মানে জানে যে আমাকে ডেইলি বাজেট $100 বা কি $50 কি আপনার যে এরকম। যে ক্লায়েন্টই জি গুগল অ্যাডস দিতে চায় তারা জি ভালো ভালো পরিমাণেরই মানে ভ্যালুয়েবলই ক্লায়েন্ট হয়, জি তাদের জি বাজেট ভালোই থাকে, কারণ তারা বড় কোম্পানি হয়। জি জি ভাই। আচ্ছা ঠিক আছে, যেমন আমি বুঝতে যদি পারছি। আমি একটা দেখাই, আমি একটা যদি ক্যাম্পেইন অ্যাড দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন যে একটা ক্লায়েন্টের অ্যাড কস্ট প্রায় $44,000+ খরচ হয়ে গেছে। বিশেষ হবে $44,000। ডলার। তাহলে চিন্তা করেন, তাহলে বাংলাদেশি টাকা কত, প্রায় 46 লাখ টাকা, মানে 46 লাখ টাকার এটা মতো। কত দিনে ভাইয়া এটা? এটা চলতেইছে, এটা ক্যাম্পেইন চলতেইছে, যেমন আমি দেখাই, ও, এই দেখেন টোটাল কস্ট হয়েছে কত, $42,167। আচ্ছা। দেখছেন? তো এগুলো নিয়ে আসলে এই দেখেন, এখানে যদি আমরা দেখি যে কস্ট 42,200 দেখাচ্ছে, যে $42,167 টোটাল খরচ হয়েছে। তাহলে চিন্তা করেন এটা কত বড় ক্লায়েন্ট, মানে তোমার হচ্ছে কত বড় কোম্পানি। জি অবশ্যই। তো গুগল অ্যাডস এর অনেক যে বড়। ক্লায়েন্ট গুলো আসবে, এগুলো বড় বড় পরিমাণের ক্লায়েন্ট। না, আমি আবার মনে করছি ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস মানে এরকম একই হয়তো বা, এজন্য। না না জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। আসসালামু আলাইকুম। জি নুরুল আলম ভাই বলেন। হ্যালো, জি সালাম আলাইকুম ফরাদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম ভালো আসসালাম আছেন? ভাই। ফরাদ ভাই, আচ্ছা, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে কোনো সফটওয়্যারের সাহায্য নিতে হবে? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে কোনো সফটওয়্যার কি অন্য কোনো কিছু সাহায্য নিতে হবে? আপনার কথা ক্লিয়ার আসে না ভাই। আচ্ছা, আপনি, আমি মেসেজ মেসেজে দিতেছি, আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। আমি আপনার কথা মেসেজ মেসেজ একদমই ক্লিয়ার আসে না, আপনি একটু কষ্ট করে জুমের চ্যাট বক্সে লিখেন, আমি আপনার দেখি লেখাটা কি কি লেখেন। আপনি ওকে এখনই ওকে। জুমের চ্যাট বক্সে লিখেন, আপনার কথা ক্লিয়ার না, বুঝতে অসুবিধা হচ্ছে। তবে জুমের চ্যাট বক্সে লিখেন, আমি ওটার অ্যান্সার এখনই করতেছি। আপনি এখনই লিখেন, হৃদয় মিয়া ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আমার কথা কি শোনা যাইতেছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমরা যখন আর কি মানে যারা আর কি অ্যাডস দেয়, অর্থাৎ গুগল অ্যাডস, তো গুগল অ্যাডস এর তো মূলত মানুষ সেলস এর জন্য দেয় এবং অনেক বায়ার আছে যারা মানে ভিউর জন্য দেয়।
তো আর আমি যদি কোনো ওয়েবসাইট সেলস এর জন্য যদি কোনো অ্যাডস রান করি, শুধু কি একটা প্রোডাক্ট নিয়ে আমি অ্যাডস রান করতে পারবো, নাকি একাধিক প্রোডাক্ট নিয়ে আমি অ্যাডস রান হ্যাঁ, করতে আপনার পারবো? ক্লায়েন্ট যদি একাধিক প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে চায় আপনি সেটাও পারবেন, আমরা সেটাও পারবো। আবার একটা প্রোডাক্ট নিয়ে যদি ক্যাম্পেইন করতে চায় সেটাও আমরা পারবো, সেটা নিয়ে সমস্যা নেই। একটা একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে মানে কি একবারে কি অ্যাড রান করা যাবে, মানে একজন মানে একটা ওয়েবসাইটেরই, নাকি একাধিক একটা দেওয়া যাবে? একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে মাল্টিপল ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি, ওকে, থ্যাংক ইউ। আবার চাইলে আপনি একটা ওয়েবসাইটের জন্য যদি দুটো অ্যাড অ্যাকাউন্টে রান করতে চান সেটাও পারবেন, সেটা তো সমস্যা নেই। ঠিক আছে। শেখ শাকিল শেখ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? ভাই আমি ক্লাসের বাইরে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, করতে পারি? ওয়েবস বলেন। ভাই ওই আমি একটা আপনার ইউটিউবে ভিডিও দেখছিলাম, ক্ল্যান হান্টিং এর একটা ইউটিউব সার্চ দেওয়ার একটা ভিডিও দেখছিলাম। তা আপনি বলছিলেন মেবি মার্চ মাসে 20 কিংবা 23 তারিখে ওটা আপলোড দিছিলেন। তা আমি ক্ল্যান হান্টিং এ আপনার ওইখানে আমি সার্চ করতেছিলাম, ওই ভিডিওটা পাচ্ছিলাম না। ওইটা কি একটু আমাকে কাইন্ডলি একটু আমাদের মেসেজে মানে দেওয়া সম্ভব এটা? ক্লায়েন্ট হান্টিং এর আপনি কি কোন ভিডিও পাবলিশ হয়েছে উনি বললেন? ইউটিউব সার্চিং একটা দিয়েছিলেন, মানে 100টা না কতটা কিওয়ার্ড। হ্যাঁ, ওই ভিডিওটা আমি খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এটা না পড়তে কিছু নাই, এগুলো তো আপনি যদি একটা ইউটিউব চ্যানেল থেকে যদি সেটা খুঁজে না পান তাহলে তো ক্লায়েন্ট খুঁজে পাওয়া আরো আপনার জন্য কঠিন। আমি তো দেখাচ্ছি ইহা, এটা ভিডিও কোনটা। হ্যাঁ কিন্তু আমি আপনার এখান থেকে ডেট শো করে, কিন্তু আমরা ঢুকলে ওটা ডেট মানে শো করতেছিল না। এই যে এটা আহ, এইটা। দিবে এইটা একটু লিঙ্কটা আমাদের ইসে দেওয়া যাবে? আচ্ছা, তারপরে বলেন শেখ শাকিল ভাই বলেন। শেখ শাকিলই বলতেছেন আমি নাকি? আমি বলতেছি ভাই, আমি বলতেছি। ঠিক আছে, জুমের চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা, অসংখ্য সাথী আপু ধন্যবাদ। বলেন, সাথী। আপনি মানে বললেন, আপনাকে মনে হয় আমি ইয়ে করি নাই। সাথী আপু কিছু বলবেন, সাথী? হ্যাঁ, আমি বলেছিলাম এখন ওকে আর। ওকে, ঠিক আছে। জি, জি। এনায়েতুল্লাহ ভাই। এনায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলতেছিলাম যে গুগল অ্যাডস ক্যাম্পেইন এ যে আমরা অ্যাডস রান করব, এখানে তো আপনি গত ক্লাসে বলছিলেন যে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যদি অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেটা যদি বায়ারের হয়, অ্যাডস রান করলে বায়ারের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, ডলার কেটে নেবে। হুম। আর এটা কি আমাদের লাগবে নাকি স্যার ডুয়েল কারেন্সি কার্ড? আমাদের আমাদের আপনি যদি ফ্রিল্যান্সিং সার্ভিস শুধু দিতে চান আপনার লাগবে না, সেটা সবগুলো ক্লায়েন্টে থাকবে, আপনি শুধু সার্ভিস দেবেন। আপনি আপনার শ্রমটা দিবেন, সেই সার্ভিসটা আপনি দিবেন, সবকিছু ক্লায়েন্টে থাকবে। আর যে ক্লায়েন্ট বলবে যে আমার ডুয়েল কারেন্সি কার্ড নেই বা আমি কার্ড আমার নেই, তুমি তুমি তোমার কার্ডে অ্যাড করে ক্যাম্পেইনটা করে দাও, তাহলে আপনি ধরে নেবেন ওটা হলো স্ক্যামার। কারণ তার যদি কার্ডে না থাকে সে আপনাকে পেমেন্ট করতেছে কিভাবে, বা আপনাকে সে পেমেন্ট করবে কিভাবে? জি, বুঝতে পারছি। সেক্ষেত্রে আর কি সে সে কি কোনো রিয়েল ক্লায়েন্ট আপনাকে এই কন্ডিশন বলবে না যে তুমি তোমার কার্ড অ্যাড করে তুমি হলো ক্যাম্পেইন করো। এটা কোনো রিয়েল ক্লায়েন্ট বলবে না। এই বুঝতে বিষয়টা আমাদের পারছি। বুঝতে হবে। আর সেক্ষেত্রে আরেকটা বিষয়, যদি ক্লায়েন্টের কার্ড অ্যাড করে যদি অ্যাডস রান করানো হয়, বিল তো সে পেমেন্ট করলো, হ্যাঁ, বিল। এক্ষেত্রে আমার বেনিফিটটা কিভাবে আসবে? হ্যাঁ যে হ্যাঁ আমার সাথে যে কন্ট্রাক্টটা হবে, হ্যাঁ, যে ওই ওই বেনিফিটটা আমি কিভাবে আসবে আমার? এটা আপনি আপনার মার্কেট প্লেসে আপনাকে সে হায়ার করতে পারে, ফাইবারে হায়ার করতে পারে। আপনি যদি ক্লায়েন্টের সাথে ফাইবারের বাহিরে কাজ করেন সেটা বাহিরে হায়ার করতে পারে। যেমন হলো আমাদের যেমন হলো আহ, আমাদের হলো এই যে আমরা যদি 7 বেসে যাই, এই 7 বেসে আমাদের এই ভাই কালকে পেমেন্ট পেলো। এই যে
এটা টোটালি পেমেন্ট পেলো কিসে, পেপালে পেলো $165। এর আগে উনি $300 কাজ করেছে, এই যে কালকে নিয়ে $165। এটা ক্লায়েন্ট ওনাকে সরাসরি আমাদের পেপাল অ্যাকাউন্টে দিয়ে দিল, এখন সে আমাদের কাছ থেকে টাকাটা পাবে। আর গুগল অ্যাডস এর মাধ্যমে যে খরচটা হয়েছে সেটা তার কার্ড থেকে হবে। ক্লায়েন্ট আপনাকে এই পেমেন্টটা, আপনার সার্ভিস কস্ট পেমেন্টটা, এটা ক্লায়েন্ট আপনাকে আলাদা করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। সহজ ভাষায় বুঝতে ধরেন পারছি, যে আপনাকে বিকাশে দিল, যদিও বিকাশে করার কোনো ওয়ে নেই, ধরেন আর বুঝতে কি। পারছি ভাই। এই আর কি। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার সেটা কি হয়ে ক্লায়েন্টের সাথে কি যাবে। আমাদেরকে হুম। বলতে চাই, সেটা কি ক্লায়েন্টের সাথে কি আমাদেরকে 14 দিন বা 15 দিন কিংবা হ্যাঁ, 7 এটা একটা দিনের চুক্তি হবে, চুক্তি হ্যাঁ হবে নাকি? হ্যাঁ, এটা একটা চুক্তি হবে যে আপনি কতদিন করবেন, বুঝতে পারছি। অবশ্যই চুক্তি হবে। এই যেমন হলো আরেকজন কালকে, আরেকটা আরেকটা বিষয় ভাই, যিনি কালকে পেয়েছেন। আমাদের আমাদের তো ইউটিউবের ক্লাস তো শেষ, জি, তো সেক্ষেত্রে ভাইয়ারকে কিভাবে ইয়ে করব, মেসেজ দেবো বা ইয়ে করবো, এগুলো ক্লায়েন্ট এনাদুল্লাহ ভাই, আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। আমি এই বিষয়গুলো, আপনি যদি আমাদের নতুন ব্যাচের হয়ে থাকেন, আমি এগুলো বলেছিলাম তোমার হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে। আপনি হয়তো ওই ক্লাসটা কমপ্লিটলি দেখেননি, এটা আসলে ঠিক না। ক্লাস না করতে পারলে ক্লাস ভিডিওটা অন্তত দেখা দরকার, যে ক্লাসের মধ্যে কি আলোচনাটা হলো। আমরা সেই বিষয়গুলো জানবো, আমাদের কোর্স শেষ শেষ পর্যায়ে গেলে আমরা এই বিষয়গুলো জানবো। জাস্ট ওয়েট করতে হবে। আর স্কিলটাই শুধু ডেভেলপ করেন, এখন শুধু স্কিল ডেভেলপ করেন। আমি আপনাদের একটা অ্যাপস এর নাম বলে দিচ্ছি আজকে, ক্লাসটা শেষ করি, তারপর বলতেছি। তাসনিম আহমেদ ভাই বলেন। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। ওই যে আমি না অনেকের অ্যাড অ্যাকাউন্টস দেখছি, অনেকে ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য মানে অ্যাড অ্যাকাউন্ট গুলো দেখায় যে আমি ধরেন 20,000 $30,000 করে অ্যাড রান করছি। আচ্ছা, আমি যদি ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিই, মানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে হচ্ছে যদি আমি ক্লায়েন্টের কার্ড দিয়ে যদি অ্যাড চালাই, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তো ওইটার যে অ্যামাউন্টটা স্পেন্ড হলো ওটা তো আর আমার অ্যাকাউন্টে থাকতেছে না, তাই না? না তার মানে যদি আমার নিজের অ্যাকাউন্ট ওইরকম করতে হয়, মানে মানুষকে দেখানোর জন্য যে না আমার এত 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 হাজার হাজার ডলার আছে, মানে হ্যাঁ, অ্যাড স্পেন্ড করার অভিজ্ঞতা আছে, তাহলে নিজের অ্যাকাউন্টে অ্যাড রান করতে হবে, তাই না? না না না। এই যেমন ধরেন যে এই যে এই ক্লায়েন্টে যে আমার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে, এই যে এই ক্লায়েন্টটা, যেটা $40,000। হ্যাঁ, যে এই যে এইটা, তো এটাকে আমি যে সার্ভিসটা যে আমি ইয়ে করেছিলাম, সেটা কি আমি একটা ইয়ে তো নিয়ে রাখিনি, এই যে, স্ক্রিনশটটা? হ্যাঁ, এটা 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 তো আমি অ্যাড স্ক্রিনশট। অ্যাকাউন্ট, এটা তো অনগোয়িং, যেহেতু এখানে অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড আছে হ্যাঁ, তো 42,000। এটাই তো একটা রেজাল্ট। মানে এটাই তো আপনার গুগল এর পোর্টফোলিও। মানে স্ক্রিনশটটা, তাই না? হ্যাঁ, স্ক্রিনশটটাই। এখানে আমাদের আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য পোর্টফোলিও এরকম হয় না যে আপনাকে ডিজাইন, যেমন যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইনের ডিজাইন করে দেখায়। হুম। আমাদের এখানে অ্যাড রান করে দেখানোর কোনো পোর্টফোলিও হয় না। আমরা আমরা আমাদের ক্লায়েন্টের যে কাজটা করেছিলাম সেটা একটা স্ক্রিনশট আমাদের নিয়ে নিয়ে, অ্যাড রেজাল্টের আর মানে ছবি, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ইমপ্রেশন কত এগুলো আমি পাইলো, আমাদের কত দিয়ে টাকা দেবো, খরচ এগুলো করছে। টেনশনের কিছু নাই। এটার জন্য আপনার নিজের টাকা খরচ করে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে না, এগুলো তো আমি আপনাদের দিয়ে পোর্টফোলিও। আমি আপনার একটা নিয়ে এডিট করে লিঙ্কডইনে আপলোডও করে দিছি। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, মিসুল ইসলাম ভাই বলেন। আচ্ছা, ভাই শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, আমাদের যে ইউটিউবের ক্লাসগুলোতে আউট অফ মার্কেট আবার ইন মার্কেটের কাজ পাওয়া যায়, তা এখানে সেম ক্ষেত্রে কি গুগল অ্যাডেও এরকম আউট অফ মার্কেট? অবশ্যই অবশ্যই অবশ্যই, কিন্তু কিন্তু পাবলিকরা আসলে গুগল অ্যাডস নিয়ে ট্রাই কম করে, হ্যাঁ। কারণ আচ্ছা, গুগল অ্যাডস ইউটিউবটা তুলনামূলক সহজ, ওই জন্য ইউটিউবটা দিয়েই সকলেই হচ্ছে ইউটিউব দিয়েই ইয়ে করে আর কি। বাট গুগল অ্যাডসটা অবশ্যই গুগল অ্যাডস এ ক্লায়েন্ট পাওয়া সম্ভব, কিন্তু পাবলিকরা ট্রাই করে না। ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত, সকলে যদি একটা ট্রাই করে আসলে তখন। তো বেশি বেশি ক্লায়েন্ট কি মানে, এমনি তো মার্কেটের তো অবস্থা খুব একটা ভালো না, অনেক কম্পিটিশন, এখানে কি মানে বেশি ফোকাস কি আমাদের আউট অফ মার্কেটই করা উচিত, তাই না? আমাদের দুটো প্ল্যাটফর্ম নিয়েই আমরা আমরা হচ্ছে অগ্রাধিকার দেবো, মার্কেট প্লেস পাশাপাশি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, দুই জায়গা থেকেই আমরা যুদ্ধ চালাবো, যে কোনো এক জায়গায় তো সফল হবোই যদি আল্লাহ তালা রিজিক আচ্ছা, লিখে রাখে। বাট জি আমরা জি জি। কোনোটাকে আমরা অবহেলা করার অবকাশ নেই। কারণ এমনও আছে যে মার্কেট প্লেসে মাত্র 25 দিনের মধ্যেই অর্ডার পেয়েছে, এরকম পাবলিকও আছে, আবার এমন পাবলিকও আছে 7 দিনের মধ্যে অর্ডার পেয়েছে। এটা কি গুগল অ্যাডসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে আপনি যেটা এত টাইম, শর্ট টাইমের যে কথাটা বললেন? কোনটা?
হ্যাঁ 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 মানে না, আমি তো বললাম যে গুগল অ্যাডস নিয়ে ট্রাই কম করে আর কি, ট্রাই কম করে বলতে অনেকে করেই না, বেশিরভাগই করে না। কিন্তু মার্কেটটা তো অনেক বড় দেখছি। আপনি আপনি যে কথাটা বললেন, আমরা যেমন ফেসবুক মার্কেটিং এ দেখলাম, সেখানে মার্কেটটা অনেক শর্টার, অনেক অল্প অল্প দামে অনেক কাজ। কিন্তু আমি গুগল অ্যাডসে তো আপনার দেখছি পেমেন্ট অনেক হাই দেখছি। হ্যাঁ তো পেমেন্ট সেক্ষেত্রে এটা তো ভ্যালুয়েবল কাজ, যেমন দেখেন দেখতেছেন না যে এই একটা ক্লায়েন্টে কত ডলার খরচ করছে, $42,000। হুম হুম হুম। ভ্যালু কিন্তু বেশি, এই এটা ক্লায়েন্ট, এটা তো কাজও করতে হয় বেশি। আচ্ছা, কিন্তু ক্লায়েন্ট, আমরা ক্লাসগুলো যখন করবো না, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে এতগুলো জিনিস জানতে হয়। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্ট পাওয়া কি মানে ইউটিউবের থেকে এটা ক্লায়েন্ট পাওয়াটা একটু কি টাফার? একটু টাফ আমি বলবো না, যদি আপনি প্রপারলি ভালোভাবে জানেন গুগল অ্যাডস সোজা, মানে যে যেটা ভালো পারে। তবে হ্যাঁ এখানে কমিউনিকেশন কম হয় আর গুগল অ্যাডস, যেমন ইউটিউবের কমিউনিকেশনটা কম, আপনার গুগল অ্যাডস এর কমিউনিকেশন বেশি করতে হয় ক্লায়েন্টের সাথে। আচ্ছা, মানে অ্যাক্টিভ থাকতে হবে ফিজিক্যালি সব সময়। ঠিক, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে বলেন হচ্ছে দীপ্তি সরকার আপু, আপনার কাছে খুব জটিল মনে হয়েছে ক্লাস, আসলে কেন জটিল মনে হলো? দীপ্তি সরকার আপু, ফয়েজ আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া ডুয়েল এনসি কার্ড ছাড়া অন্য কোনো কার্ড অ্যাডজাস্ট করা যাবে না? না না, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, গুগল অ্যাডস এ ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া হবে না। ডুয়েল এনসি কার্ডই লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে কি আছে? গুগলে বিডিডি সাপোর্টেড না। ভাইয়া জি, বললাম আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন কার্ড আমি যুক্ত করব? ইন্ডিয়ার মধ্যে তো পেপাল আছে, অ্যালাউ পেপাল আছে। ইন্ডিয়ার মধ্যে তো আসলে কোন কান্ট্রি সেটা তো আমি ভালো কম বুঝবো আমরা এটা আমাদের এদিকে নাই তো কি আর? আপনাকে এটা জিনিস বুঝতে হবে যে গুগলে পেমেন্ট করতে হয় ডলারে। আপনি ইন্ডিয়ান রুপি মেবি আছে, হ্যাঁ মেবি ডলার। যদি ইন্ডিয়ান রুপি থাকে তাহলে আপনি আপনার ইন্ডিয়ান কার্ড যে কোনো কার্ড দিয়ে করতে পারবে। যেমন আমাদের বাংলাদেশে বিডিডি সাপোর্ট না, সেক্ষেত্রে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নিতে হয়। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি দেখতেছি ওটা ইন্ডিয়া আছে কিনা। এমডি হাসান ভাই বলেন। ভাই ওই আমার একটু নেট প্রবলেম ছিল, তো এই জন্য আর কি পুরো join হতে পারিনি। আর রেকর্ডটা তো দেওয়া হবে না? হ্যাঁ রেকর্ড একটু করে পাবেন। আর মেসেঞ্জার গ্রুপে ভাই পাসপোর্টটা আর জয়েন্ট মিটিং আইডি একটু দিয়ে দিলে ভালো হয়, লিংকে ক্লিক করে ঢুকতে অনেক সময় কি সমস্যা বলেন ভাই, হয়। মেসেঞ্জার গ্রুপে? মানে পাসপোর্টটা আর জয়েন্ট মিটিং আইডিটা আর কি, কোডটা দিয়ে দিলে। বুঝি নাই ভাই। মিটিং আইডির নাম্বারটা আর মিটিং আইডি পাসপোর্টটা। শুনেন আমি বলি, মিটিং আইডি কেউ চায় না, শুধু আপনি চান। এটার জন্য যেটা আপনাকে করতে হবে, আপনি জুমটা সাইন ইন করে ফেলবেন। আপনি জুম সাইন ইন করে ফেললেই আপনার চাবে না, বাট আপনি যেটা করেছেন, আপনি শুধুমাত্র জুমের যে অ্যাপসটা ছিল সেটাই আপনি ইনস্টল দিয়ে রাখছেন। আর আমি লিঙ্কে ক্লিক করে মানে আপনি জয়েন্ট হয়ে যান, যার কারণে আপনাকে মিটিং আইডি চায়। বুঝতে পারছেন ভাই? জি। আপনি যেটা